তাহলে আজকে আমরা লাস্ট টপিক পড়ব ফিজিওগ্রাফি ডিভিশনের, যেখানে আমরা পড়ব জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া। ঠিক আছে, জিওলজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ ভূতাত্ত্বিক গঠন। এই টপিকটা অ্যাকচুয়ালি ফিজিওগ্রাফি ডিভিশনের আগে পড়তে হয়। ঠিক আছে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের পরেই এই টপিকটা পড়তে হয়। কিন্তু অনেকে ইন্ডিয়ান জিওগ্রাফির হয়তো মানে ভারতের বিভিন্ন জায়গার নামগুলো জানে না বা অঞ্চলগুলো চেনে না, ওই জন্য আমি এটা লাস্টে পড়ালাম। যারা জানে তাদের জন্য এটা প্রথমে পড়লে ভালো, আর লিঙ্ক করতে পারবে অনেক কিছু। কিন্তু আবার যারা জানে না কিছু, তাদের ক্ষেত্রে আবার সমস্যা আগে পড়ালে, ওই জন্য এটা পরে পড়ালাম। জিওলজিক্যাল স্ট্রাকচারের পর আরেকটা টপিক পড়বো, সেটার নাম হচ্ছে হিল স্টেশন। তো হিল স্টেশন সচরাচর এসএসসিতে দেয় না, ঠিক আছে, কিন্তু আবার দিতেও পারে। কম্পিটিটিভ এক্সামগুলোতে এগুলা কোশ্চেন বেশি দেয়। তো আমি বলেছিলাম যে আমি এমন কিছু ছাড়বো না যেগুলা থেকে মানে কোনো কিছু ছাড়বো না, সব কিছু পড়বো ধীরে ধীরে, ওই জন্য এটাও পড়াই দেবো। তো সবার প্রথমে আমরা জিওলজিক্যাল স্ট্রাকচার থেকে শুরু করি। জিওলজিক্যাল স্ট্রাকচারের বাংলা অর্থ হচ্ছে ভূতাত্ত্বিক গঠন। ঠিক আছে, তো ভূতাত্ত্বিক গঠন মানে কি? ভূতাত্ত্বিক গঠন মানে যখন আমাদের গোটা পৃথিবীর উপর এরকম করে ভূত্বক গঠন হয়েছিল, মানে ভূপৃষ্ঠ তৈরি হয়েছিল আর কি। তো ভূপৃষ্ঠ তৈরির পর থেকে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ চলতে থাকে। যেমন কখনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, কোথাও কোথাও আবার দুটা প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে কোথাও পাহাড় তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, তার ফলে কি হয়, বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের শিলার তৈরি হয়। ফলে মানলাম যে প্রথমে এই সমস্ত অঞ্চলে একটা শিলা তৈরি হলো, এরকম শিলার স্তর। পরবর্তীকালে তার উপর আরেকটা লেয়ার তৈরি হলো, তার উপর আরেকটা লেয়ার তৈরি হলো। এভাবে কিন্তু আমাদের যে ভূতত্ত্বটা, সেটার কিন্তু গঠন হয়েছে। এবং সেটা কোন সময়ে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, সেই যাবতীয় কিছুর আলোচনাটাকেই কিন্তু এক কথায় জিওলজিক্যাল স্ট্রাকচার বলা হয়। তো সিম্পলি আমরা যদি বলতে যাই যে জিওলজিক্যাল স্ট্রাকচার বলতে গেলে যে ভারতবর্ষের কোন অঞ্চলটা কোন সময়ে কিভাবে তৈরি হয়েছে সেই বিষয়টাকে বোঝায়। এর সাথে জিওলজিক্যাল টাইম স্কেলের একটা বিশাল ভূমিকা রয়েছে। কারণ আমরা কোন সময়ে তৈরি হয়েছে, তার মানে সেটা যখন বলতে যাব তখন আমাদের জিওলজিক্যাল টাইম স্কেল জানাটা খুব দরকার। যে প্রথমে কোন যুগ ছিল, তারপরে কোন যুগ, তারপরে কোন যুগ, এরকম করে রিসেন্ট যুগ কোনটা আমাদের, এগুলা যদি কেউ জানে তাহলে সে মানে তাড়াতাড়ি আর কি মিল করতে পারবে। যেমন কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে কোয়াটারনারি আর এদিকে আর্কিয়ান, এই দুটার মধ্যে কোন অঞ্চলটা সব থেকে প্রাচীন, তো যারা জিওলজিক্যাল টাইম স্কেল জানে তারা তো তাড়াতাড়ি বলে দিবে যে প্রাচীন হচ্ছে আর্কিয়ানটা, কোয়াটারনারিটা তুলনামূলকভাবে রিসেন্ট। কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। ওই জন্য জিওলজিক্যাল স্ট্রাকচার পড়ার আগে জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। কিন্তু জিওলজিক্যাল টাইম স্কেলটা তো ইন্ডিয়ান জিওগ্রাফির অংশ নয়, ওটা আমরা টেকটনিক জিওগ্রাফিতে পড়বো। তাও আমি একবার বলে দিলাম যে জিওলজিক্যাল টাইম স্কেল হচ্ছে, মানে বলে দিই আর কি, জিওলজিক্যাল টাইম স্কেল হচ্ছে পৃথিবী যেদিন থেকে তৈরি হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত যে বড় বড় ঘটনাগুলো হয়েছে সেগুলোকে একটা টেবিলের আকারে সাজানো আছে। সেই টেবিলটাকে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল বলে থাকি। এবং সেই টেবিলে কি থাকে, মানে কোন যুগে তৈরি হয়েছিল, কোন উপযুগে তৈরি হয়েছিল সেগুলো, বা কি কি ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলো। তো এটার হেল্প নিয়েই কিন্তু জিওলজিক্যাল স্ট্রাকচারটা আমরা স্টাডি করে থাকি। তো এখান থেকে কয়েকটা কোশ্চিন হয়, যেমন এই জিওলজিক্যাল টাইম স্কেলের প্রথম ধারণা তিনি দেন, তার নাম হচ্ছে আর্ডুইনো এরকম আর কি। ঠিক আছে, 1760 সালে ধারণা দিয়েছিলেন। পরবর্তীকালে ইতালিতে একটা আর কি কংগ্রেস মানে সমাবেশ হয়, যেখানে জিওলজিক্যাল টাইম স্কেলকে মান্যতা দেয়। যে 1881 সালেই আর কি বলা যায় যে জিওলজিক্যাল টাইম স্কেলটা তৈরি হয়েছিল। এবং এই যে জিওলজিক্যাল টাইম স্কেল হলো, তারা কিন্তু কি করলো, যে অতীতের বিভিন্ন ধরনের প্রমাণের সাপেক্ষে গোটা পৃথিবীর সৃষ্টির পর থেকে কতগুলো যুগে, অধিযুগে, উপযুগে ভাগ করলো। ভাগ করার পর কোন সময় কি ঘটনা ঘটেছে সেগুলোকে সিরিয়ালি সাজানোর চেষ্টা করলো। ঠিক আছে, ভারতবর্ষের ক্ষেত্রে যে জিওলজিক্যাল টাইম স্কেল, যেটাকে আমরা জিওলজিক্যাল স্ট্রাকচারও বলে থাকি, সেটা কিন্তু তার কার অবদান রয়েছে, সেটা টি.এস. হল্যান্ডের। তো টি.এস. হল্যান্ড কিন্তু এই জিওলজিক্যাল স্ট্রাকচার বা জিওলজিক্যাল টাইম স্কেল ভারতবর্ষের মধ্যে করে থাকে। তো এই নামটা খুব ইম্পর্টেন্ট, হল্যান্ড। ঠিক আছে, তো জিওলজিক্যাল টাইম স্কেলটা মেইনলি এরকমই, যারা জানে তো তারা জানে, আরেকবার বলে দিই আমি না জানলে, যে অ্যাকচুয়ালি দুটা ইয়ন থাকে। ইয়ন কথার অর্থ হচ্ছে মহাযুগ। একটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান, এখানে লেখা আছে প্রি ক্যাম্ব্রিয়ান, আর একটা হচ্ছে ফেনেরোজয়িক। এই প্রি ক্যাম্ব্রিয়ান আর ফেনেরোজয়িককে আবার বেশ কয়েকটা এরাতে ভাগ করা হয়, অর্থাৎ যুগে ভাগ করা হয়। যেমন প্রি ক্যাম্ব্রিয়ান মানে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটোজয়িক, এটা আগে, ওই জন্য এটা নিচে আছে, তার উপরে এটা, তারপরে এটা। ফেনেরোজয়িকেরও ওরকম প্যালিওজয়িক, মেসোজয়িক, সেনোজয়িক, তার মানে সিনোজয়িকটা হচ্ছে রিসেন্ট। এবার এই প্রত্যেকটা যুগকে এই নিচের প্রি ক্যাম্ব্রিয়ানের যে ভাগগুলো, এগুলোকে আর ভাগ করেনি, কারণ এই সময়ের সেরকম কোনো প্রমাণ নাই। কিন্তু এগুলোর প্রমাণ রয়েছে, সেই জন্য এগুলোকে পুনরায় আবার কতগুলো পিরিয়ডে ভাগ করা হয়। যেমন
প্যালিওজোইককে ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিসিয়ান, সিলুরিয়ান, ডেবোনিয়ান, কার্বনিফেরাস, পারমিয়ান। তো কার্বনিফেরাসটা আমরা শুনবো একটু আগে। তারপরে আছে মেসোজোইকের আছে ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটিসিয়াস। তো ক্রিটিসিয়াসটা তার মানে বোঝা যাচ্ছে এটা রিসেন্ট কার্বনিফেরাসের তুলনায়। সিনোজোইকে আছে টার্সিয়ারি, তার মানে টার্সিয়ারিটা আরো রিসেন্ট। আর কোয়াটারনারিটা হচ্ছে একদম রিসেন্ট। এরও আবার ভাগ আছে টার্সিয়ারি আর কোয়াটারনারি, তো সেগুলো এখানে দেয়নি, জাস্ট বললাম। যেমন কোয়াটারনারি হোলোসিন আছে, একটা প্লিস্টোসিন আছে। প্লিস্টোসিন আগে, প্লিস্টোসিন মানে হোলোসিনের আগে, আর হোলোসিন হচ্ছে রিসেন্ট। তো কেউ যদি জিজ্ঞেস করে আমরা কোন উপযুগে বসবাস করি, তাহলে কিন্তু সেটা হবে এটা, এগুলোকে ইংরেজিতে ইপক বলা হয়। ঠিক আছে, তো আমরা হোলোসিনে বসবাস করি, তার আগে কিন্তু প্লিস্টোসিন ছিল। প্লিস্টোসিনের সময় কিন্তু গোটা পৃথিবী প্রায় বরফে ঢাকা থাকতো, মানে হিমযুগ ওটা একটা। তো যাই হোক, একটা ধারণা দিলাম, এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো। এটা এই টেবিলটার সাহায্যে আমরা এটুকু বুঝতে পারবো যে কোনটা আগে কোনটা পরে এটুকু। এবার আমরা পুনরায় জিওলজিক্যাল স্ট্রাকচারে ফিরে যাই। তো জিওলজিক্যাল স্ট্রাকচার মানে কোন সময় ভারতবর্ষের কোন অংশটা তৈরি হয়েছে এবং তারা কোন শিলায় গঠিত। তো ওই জন্য একে অনেক সময় রক সিস্টেমও বলা হয়। জিওলজিক্যাল স্ট্রাকচারকে রক সিস্টেম বা শিলা স্তর বলা হয় এরকম। তো জিওলজিক্যাল স্ট্রাকচার বা রক সিস্টেমকে মেইনলি 4টা ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে সব থেকে প্রাচীন এবং এটা হচ্ছে সব থেকে রিসেন্ট। মানে যত আমরা উপর থেকে নিচের দিকে যাব তত কিন্তু রিসেন্টের দিকে যাব, মানে আমরা এখানে বসবাস করছি রিসেন্ট। যদি ভারতবর্ষের কোনো অংশ কোয়াটারনারি পিরিয়ডে তৈরি হয়, তার মানে বুঝবো যে ওটা সব থেকে নবীন। আর কোনো অংশ যদি আর্কিয়ান যুগে তৈরি হয়, তার মানে বুঝবো যে এটা সব থেকে ওল্ড বা প্রাচীন, এরকম। তো মেইনলি 4টা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্কিয়ান রক সিস্টেম, একটা হচ্ছে পুরানা রক সিস্টেম, একটা দ্রাবিড়িয়ান রক সিস্টেম, আর একটা হচ্ছে আরিয়ান রক সিস্টেম বা আর্য শিলা পদ্ধতি বা আরিয়ান রক সিস্টেম। এগুলো ইংলিশেই পড়তে হয়, অ্যাকচুয়ালি বাংলায় কেমন লাগে। আর্কিয়ানকে পুনরায় আবার 2টা ভাগে ভাগ করা হয়। একটা নিজে আর্কিয়ান, মানে আর্কিয়ান রক সিস্টেমের আর্কিয়ান একটা ভাগ থাকলো, আর একটা হচ্ছে ধারোয়ার ভাগ থাকলো। তো আমরা যদি ম্যাপের মধ্যে দেখি যে আর্কিয়ান রক সিস্টেম বলতে এটা কিন্তু আগ্নেয়গিরির ফলে তৈরি হয়, ঠিক আছে, অগ্নুৎপাতের ফলে। তো এই যে অঞ্চলগুলো যতগুলো দেখা যাচ্ছে, এই অঞ্চলগুলোর শিলার গঠনগুলো কিন্তু, ঠিক আছে, এগুলা হবে না, এগুলা ম্যাপে কেন দেখিয়েছি, এই মেঘালয় পর্যন্ত হবে, এটাও হবে না, ঠিক আছে। আমি যে ম্যাপটা অ্যাড করেছি ওখানে কিন্তু এগুলা নাই। যাই হোক, তো এই অংশটা আর এই আরাবল্লীর এই দিকের কিছু অংশ আর মেঘালয়ের অঞ্চলটা, এই যে যতগুলো অঞ্চল আছে, এটা হচ্ছে সব থেকে প্রাচীন ভারতবর্ষের, ঠিক আছে। এখানে কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই শিলাগুলো তৈরি হয়। তারপরে কি হয়, এই শিলাগুলো আবার ক্ষয় হয়, আবহবিকার হয়, হয়ে কোথাও গিয়ে জমা হয়, জমা হয়ে পরবর্তীকালে কিছু কিছু শিলা তৈরি হয়, মানে তার উপরে আবার শিলা তৈরি হয়, এই যে শিলাগুলো। তো এটাকে বলা হচ্ছে দ্রাবিড়িয়ান সিস্টেম। অর্থাৎ আর্কিয়ানটাই ক্ষয়প্রাপ্ত হয়ে পরবর্তীকালে দ্রাবিড়িয়ান রক সিস্টেমের তৈরি করে, ঠিক আছে। আর্কিয়ান হচ্ছে আগ্নেয় শিলা থেকে তৈরি হয়েছে, সবকিছু আগ্নেয় শিলা। আর আগ্নেয় শিলা স্তর তৈরি হবার পর উপরে যে স্তরটা লেয়ারটা তৈরি হয় সেটা হচ্ছে ধারোয়ার সিস্টেম। এটা কিন্তু পাললিক শিলা। ওই জন্য বলা হয় প্রথম পাললিক শিলা কবে তৈরি হয় যদি বলে, তাহলে বলবো ধারোয়ার সিস্টেম, এই সময় কিন্তু প্রথম পাললিক শিলা তৈরি হয়। তো গেল আর্কিয়ানের 2টা ভাগ, একটা আর্কিয়ান নিজে অর্থাৎ যেটা আগ্নেয়গিরির ফলে তৈরি হয়েছিল, এবং একটা পরবর্তীকালে যেটা পাললিক শিলার দ্বারা তৈরি হয়েছিল, যেটার নাম হচ্ছে ধারোয়ার সিস্টেম। তারপরে আমরা যদি দেখি পুরানা রক সিস্টেম কি, তো পুরানা রক সিস্টেম হচ্ছে আর্কিয়ানের পরবর্তীকালে পরবর্তী পর্যায়ে কিছু কিছু জায়গার শিলাস্তর আবার গঠিত হয়েছে। এর আবার 2টা ভাগ, একটা হচ্ছে কুডাপ্পা, একটা হচ্ছে বিন্ধিয়ান। তো বিন্ধিয়ানের নামটা শুনে বোঝা যাচ্ছে যে বিন্ধ্য পার্বত্য অঞ্চলের ওই জায়গাটাই, অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই হচ্ছে বিন্ধিয়ান রক সিস্টেম। আর কুডাপ্পা হচ্ছে অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের একটা জেলা আছে কুডাপ্পা, ঠিক আছে। তো এই কুডাপ্পার নাম থেকেই কিন্তু এই কুডাপ্পা রক সিস্টেমের নামকরণ করা হয়েছে, ওখানেই প্রথম হয়তো খোঁজ পাওয়া গেছিল এরকম। এরকম তো কুডাপ্পা রক সিস্টেম এরকম এই সমস্ত জায়গায় পাওয়া যায়। অনেকে কনফিউশন হয়ে যাবে যে কুডাপ্পা, যে এটাতে তো আর্কিয়ানই ছিল, এখানে আবার কুডাপ্পা কেন হলো। তো মনে রাখতে হবে আর্কিয়ান একটা লেয়ার তৈরি করে দিচ্ছে, তার উপর তৈরি হলো ধারোয়ার, তার উপরে আবার তৈরি হচ্ছে এটা, ঠিক আছে। মাটির লেয়ারগুলো এরকম করে উপরের দিকে তৈরি হতে থাকছে, ওই জন্য একই জায়গা হতেই পারে। তার মানে বুঝে নিতে হবে এটা যখন আমরা বিন্ধিয়ান বা কুডাপ্পা পড়ছি, তার মানে তার আগে 2টা স্তর আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি, তার উপরে এগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। তো বিন্ধিয়ান এটা, কুডাপ্পা এটা। কুডাপ্পা নামটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা আছে দ্রাবিড়িয়ান রক সিস্টেম। তো দ্রাবিড়িয়ান রক সিস্টেম মেইনলি মধ্যপ্রদেশের কিছু অংশে দেখা যায় আর হিমালয়ান পার্বত্য অঞ্চলে দেখা যায়। নামটা দ্রাবিড়িয়ান, দ্রাবিড়িয়া নাম শুনলে অনেকে মনে করবে যে দক্ষিণ ভারতে হয়তো এটা দেখা যায়, কিন্তু না, এটা কিন্তু বেসিক্যালি আমাদের উত্তর ভারতের এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যায়, যেমন স্পিতি ভ্যালি, কাশ্মীর ভ্যালি, কুল্লু ভ্যালি, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যায়। আর মধ্যপ্রদেশেরও সামান্য অংশে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি একদম রিসেন্ট রক সিস্টেম, যেটা হচ্ছে আরিয়ান রক সিস্টেম, এর আবার পুনরায় 4টা ভাগ আছে। একটা নাম হচ্ছে গন্ডোয়ানা রক সিস্টেম, একটা হচ্ছে ডেকান ট্রাপ,
একটা হচ্ছে টার্সিয়ারি সিস্টেম, একটা হচ্ছে কোয়াটারনারি সিস্টেম। তো আমরা যদি দেখি যে গন্ডোয়ানা সিস্টেম, তো গন্ডোয়ানা সিস্টেম মেইনলি এই যে ঝাড়খণ্ড, ঠিক আছে, এই সমস্ত উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তৈরি হয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, গন্ডোয়ানা যুগের কয়লা আমরা বলি। তো গন্ডোয়ানা যুগের রক সিস্টেম মেইনলি এই সমস্ত জায়গাগুলোতেই পাওয়া যাচ্ছে। তারপর যদি আমরা দেখি ডেকান ট্রাপ, তো আমরা পড়েছিলাম দাক্ষিণাত্য মালভূমি মানে এই অঞ্চলটা। তো এই রক সিস্টেমগুলো মূলত এই অঞ্চলে পাওয়া যাচ্ছে। তারপরে দেখি যদি টার্সিয়ারি সিস্টেম, তো টার্সিয়ারি সিস্টেম তার থেকে নবীন আর কি। তো টার্সিয়ারি সিস্টেম মেইনলি শিবালিক পার্বত্য অঞ্চলের এই জায়গাটা, আর কিছু কিছু গুজরাটের এই জায়গায় হবে, কচ্ছ অঞ্চলের ওই জায়গাটা। এবং রিসেন্ট যেটা আছে এটা হিমোটোটিন হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে প্লিস্টোসিন হবে এখানে। রিসেন্ট যেটা সেটা কিন্তু আমাদের গাঙ্গীয় সমভূমি হবে। গাঙ্গীয় সমভূমির শিলাস্তর সব থেকে নবীন, গাঙ্গীয় সমভূমি আর উপকূলীয় সমভূমি, এই যে দুই উপকূলীয় যে সমভূমি আছে এগুলো হচ্ছে সব থেকে নবীন। আর সব থেকে প্রাচীন আমরা দেখলাম যে এই অঞ্চলটা, এই অঞ্চলের শিলাস্তর আগে তৈরি হয়েছিল, তার উপরে আবার অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে, কিন্তু সবার প্রথমে কিন্তু এই অঞ্চলে তৈরি হয়েছিল, এবং সবার শেষে কিন্তু আমরা যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলটা যে কিন্তু রয়েছে, অর্থাৎ সমভূমি অঞ্চলে। এই টোটালটা যেটা বললাম এটাই কিন্তু এখন আমরা পড়ব। অনেকের এটা মানে অনেক কঠিন লাগতে পারে, কিন্তু অত কঠিন করে ভাবার দরকার নেই, সিম্পলি ভাবতে হবে, ম্যাপ দেখে দেখে একটু পড়তে হবে। অত কিন্তু এখান থেকে কোশ্চিনও আসে না সেরকম, কয়েকটাই কোশ্চিন হয়, কিন্তু মানে বুঝে বুঝে পড়লে অনেক সোজা লাগবে। তো প্রথমে পড়বো আর্কিয়ান রক সিস্টেম। তো আর্কিয়ান শব্দটি দেয় জে ডি ডানা, হল অ্যান্ড ডানার নাম আমরা শুনেছি, হল অ্যান্ড ডানা সেই লোকটাই, অর্থাৎ সেই জিওগ্রাফারই কিন্তু ডানা, তিনি কিন্তু প্রথম আর্কিয়ান শব্দটা ব্যবহার করেন। আর্কিয়ান বলতে তিনি প্রাক ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান অর্থাৎ ক্যাম্ব্রিয়ান যুগের আগের যে শিলার গঠন সেটাকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। প্রায় 250 কোটি বছর আগে। এই এই সময়গুলো না অনেক বইতে অনেক কিছু থাকতে পারে, কোথাও কোথাও 600 লেখা আছে, ঠিক আছে। তো বয়সটা নিয়ে অতটা নয়, মানে এটা অনেক প্রাচীন, এটুকু মনে রাখতে হবে, তাহলেই হবে। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীনতম শিলা, অর্থাৎ ভারতবর্ষ তো বটেই, গোটা পৃথিবীতে এই শিলা স্তরটাই কিন্তু প্রথম গঠিত হয়, ওই জন্য এটা হচ্ছে সব থেকে প্রাচীন, এটা কিন্তু মনে রাখতে হবে। ফোন আসছে, আচ্ছা পরে ধরি। তো এখানে ধাতব অধাতব খনিজে সমৃদ্ধ, অর্থাৎ এখানে ধাতব অধাতব খনিজ কিন্তু পাওয়া যায়। একটা কথা বলে দিই, যে যদি কোনো শিলাস্তর আগ্নেয় শিলায় গঠিত হয় তাহলে কিন্তু সেখানে কোনো পাললিক শিলা পাওয়া যাবে না, ঠিক আছে, অর্থাৎ শিলা পাওয়া যাবে না, সিম্পল কথা, খনিজ পাওয়া যাবে সেখানে। তো ওই জন্য এই আর্কিয়ান রক সিস্টেম যে জায়গায় পাওয়া যায় সেই জায়গায় কিন্তু কোনো শিলা পাওয়া যায় না, বরং সেখানে কিছু খনিজ পাওয়া যায়, ঠিক আছে। তো সেই খনিজগুলো দুই প্রকার হয়, ধাতব অধাতব, সেগুলো কিন্তু পাওয়া যায়। গোটা উপদ্বীপীয় মালভূমি, আমরা উপদ্বীপীয় মালভূমি পড়েছিলাম এই অঞ্চলটা, এই মালভূমির প্রায় মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ অংশই কিন্তু আর্কিয়ান রক সিস্টেম দ্বারা গঠিত, বুঝা গেল। তাহলে আর্কিয়ান রক সিস্টেম থেকে আমরা কি কি পড়লাম, যে এটা পৃথিবীর সব থেকে প্রাচীন শিলা, আর এখানে কোনো জীবাশ্ম পাওয়া যায় না। জীবাশ্ম কেমন করে পাওয়া যাবে, কারণ এটা তো আগ্নেয় শিলা, আগ্নেয় শিলার ভিতরে তো কোনো জীবাশ্ম থাকে না, ঠিক আছে। ধাতব অধাতব খনিজে সমৃদ্ধ হবে, যদি কোনো শিলা স্তর আগ্নেয় শিলায় গঠিত হয় তাহলে সেটা ধাতব এবং অধাতব খনিজ থাকবে, সেখানে কোনো শিলা থাকবে না, এটুকু যাতে সবার মাথায় ঢোকে। এটাকে বলা হয় বেসমেন্ট রক, কারণ এর উপরেই সবগুলো তৈরি হয়। যেমন আমরা আমাদের বাড়ি তৈরি করি, তো বাড়ির নিচের দিকের যে প্রথম এরকম করে ঢালাই করে বা মাটির গর্ত করে যেটাকে প্রথম করে সেটাকে বেসমেন্ট বলা হয় না, সেরকমই এর উপর বেস্ট করে যেহেতু বাকি সব শিলাস্তর গঠিত হয়েছে ওই জন্য একে বেসমেন্ট রকসও বলা হয়। এই কতগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে এটা বললাম যে আর্কিয়ান রক সিস্টেম দুই প্রকার, একটা আর্কিয়ান নিজে আর একটা ধারোয়ার। তো আর্কিয়ান মানে সেম ওরকম গ্রানাইট আর নিস দ্বারা গঠিত। তো মনে রাখতে হবে গ্রানাইট আর নিস এটা হচ্ছে সব থেকে পৃথিবী মানে ভারতবর্ষের সব থেকে প্রাচীন শিলা, এরকম বলা যায়। তো এগুলো কি হয়েছে, প্রথমে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছে, তারপরে উপরে উঠে শীতলীকরণ ও জমাট বাঁধার ফলে কিন্তু এই শিলাটা তৈরি হয়েছে। মধ্য ও দক্ষিণ ভারত এছাড়া ওড়িশা, মেঘালয়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু এটা পাওয়া যায়। এই যে লেখা আছে লোহা, ম্যাঙ্গানিজ, তামা মতো মূল্যবান খনিজ সম্পদগুলো এখানে পাওয়া যায়, ঠিক আছে। আমি একটু ম্যাপটা দেখাই দিই। যখন আমরা খনিজ সম্পদ পড়বো না, খনিজ সম্পদ যখন দেখবো যে লোহা কোথায় কোথায় ভারতের পাওয়া যায়, তামা কোথায় কোথায় পাওয়া যায়, ম্যাঙ্গানিজ কোথায় কোথায় পাওয়া যায়, তখন আমরা দেখবো যে এই অঞ্চলগুলোতেই বেশিরভাগ এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, লোহা, তামা, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। তো ওটাই এখানে বলেছেন যে এই সমস্ত অঞ্চলে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। নেক্সট আছে ধারোয়ার সিস্টেম। তো ধারোয়ার সিস্টেম কিভাবে তৈরি হয়েছে লেখা আছে এখানে, যে আর্কিয়ান শিলা, অর্থাৎ এই যে আর্কিয়ান যুগের আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যে শিলাটা তৈরি হলো সেটাই পরবর্তীকালে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে কোনো জায়গায় গিয়ে জমা হয়, জমা হয়ে পাললিক শিলাস্তর কিন্তু তৈরি করে, এভাবেই কিন্তু এই শিলাস্তরটা গঠিত হয়। অর্থাৎ সিম্পলি বলতে গেলে আর্কিয়ানটা যেমন নিজে একটা আগ্নেয় শিলা, ধারোয়ারটা হচ্ছে পৃথিবীর প্রথম পাললিক শিলা, ঠিক আছে, পাললিক শিলা। তো কর্ণাটকের ধারোয়ার জেলায় প্রথম কিন্তু এটা পাওয়া যায়, মানে এর সন্ধান পাওয়া যায় বা
প্রথম দেখা যায় এরকম, এই জন্য ধারওয়ার নামটা কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ কর্ণাটকের ধারওয়ার জেলার নাম থেকেই এই ধারওয়ার সিস্টেমের নামকরণ হয়েছে। লেখা আছে যে এটি পৃথিবীর প্রাচীনতম পাললিক শিলা। এই পাললিক শিলাটা কিছু কিছু শিলা আছে, মানে পাললিক শিলা হলো পরবর্তীকালে ওই শিলাটা আবার রূপান্তরিত হয়ে পুনরায় আবার পাললিক শিলায় পরিণত হয়েছে, ওই জন্য লেখা আছে যে রূপান্তরিত পাললিক শিলা। তো সিম্পলি মনে রাখতে হবে যে এটা প্রথম পৃথিবীর পাললিক শিলা হচ্ছে ধারওয়ার রক সিস্টেমেই তৈরি হয়েছিল, মানে ভারতবর্ষের পাললিক শিলা কোন সময় তৈরি হয়েছিল, ধারওয়ার সিস্টেমেই তৈরি হয়েছিল। এবং এই কথাটা বলেছিলেন কিন্তু ডিএন ওয়াদিয়া। ডিএন ওয়াদিয়ার মতে ভারতবর্ষের প্রাচীনতম পাললিক শিলা হচ্ছে ধারওয়ার সিস্টেমেই তৈরি হয়েছিল। যেমন হর্নবেল্ট, সিস্ট, ফিলাইট, কোয়ারজাইট এই সমস্ত পাথরগুলো বা শিলাগুলো এখানে পাওয়া যায়। তো এখানকার সব থেকে বেশি যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ধারওয়ার, বেল্লারি আর মহীশূর অঞ্চল, এই তিনটা অঞ্চলে কিন্তু পাওয়া যায়। এই সমস্ত জায়গায় এই অঞ্চলগুলো অবস্থান করছে, ঠিক আছে। এই জায়গাটাই সব থেকে ব্রড, এই তিনটা অঞ্চল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটা আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে ধারওয়ার রক সিস্টেম বেসিক্যালি বা মেইনলি কোন অঞ্চলে পাওয়া যায়। তো ধারওয়ার, কর্ণাটকের ধারওয়ার, বেল্লারি, মাইসোর এই তিনটা যে অঞ্চল আছে, এই তিনটা অঞ্চলে কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো এটুকু মনে রাখলেই হবে এটা। এরপরে আমরা চলে যাব পরেরটা। তো আমরা কি কি বুঝলাম এতক্ষণ, যে আর্কিয়ান রক সিস্টেম হচ্ছে বেসিক্যালি আগ্নেয় শিলার ফলে তৈরি হয়েছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে উপরে উঠে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে শীতলীকরণের ফলে জমাট বেঁধে এই শিলাটা তৈরি হয়েছিল। এবং এখানে কিন্তু দুই ধরনের শিলা মেইনলি পাওয়া যায়, একটা হচ্ছে নিস আর একটা হচ্ছে সিস্ট, দুটাই কিন্তু আগ্নেয় শিলা। পরবর্তীকালে কি হলো, এটা কিছু কিছু জায়গায় ক্ষয় হলো বা আবহবিকার হলো, হয়ে সেগুলো কি নদী বা ইত্যাদি দ্বারা বাহিত হয়ে কোনো নিচু জায়গায় জমাটবদ্ধ হলো, হয়ে একটা পৃথিবীর প্রথম পাললিক শিলা তৈরি করলো, যেটা হচ্ছে ধারওয়ার রক সিস্টেম নামে পরিচিত। এটা মেইনলি দেখা যায় এই কর্ণাটকের ধারওয়ার অঞ্চলে, ঠিক আছে। ব্যাস এটাই হলো মেইন কথা এটার। তো এই শিলাটা হচ্ছে প্রথম আগ্নেয় শিলা, আর এখান থেকে তৈরি হয়েছে পাললিক শিলা। দেখতে পাচ্ছি পাললিক শিলা কিন্তু স্তর দেখা যায়, এখানে কিন্তু সেরকম স্তর দেখা যাবে না, অথচ এটাই ক্ষয় হয়ে কিন্তু এটা তৈরি হয়েছে, ঠিক আছে। গেল। এবার আমরা চলে আসবো দ্বিতীয় শিলায়। দ্বিতীয় শিলা যেটার নাম হচ্ছে পুরানা রক সিস্টেম। তো পুরানা রক সিস্টেম বলতে অ্যাকচুয়ালি কুডাপ্পা রক সিস্টেমকে আর বিন্দিয়ান রক সিস্টেমকে কিন্তু একত্রে পুরানা রক সিস্টেম বলা হয়, ঠিক আছে। এই বিন্দিয়ান রক সিস্টেম থেকে খুব কোশ্চিন হয়, তার আগে আমরা একবার দেখে নিই যে কুডাপ্পা রক সিস্টেম মেইনলি এই যে অঞ্চলটা, যে অঞ্চলে আর্কিয়ান রক সিস্টেম দেখা গেছিল সেই অঞ্চলে কিন্তু কুডাপ্পা রক সিস্টেম তৈরি হয়েছে। তো কেন তৈরি হয়েছে, প্রথমে আর্কিয়ান রক সিস্টেম তৈরি হলো, তৈরি হয়ে একটা লেয়ার তৈরি হলো, পরবর্তীকালে তার উপরে কিন্তু এই লেয়ারটা তৈরি হয়েছে, ঠিক আছে। এরকম মনে রাখতে হবে, অঞ্চলটা একই হলেও বুঝতে হবে যে ওটা তো আগে হয়ে গেছে, এটা পরে হচ্ছে। তো কি লেখা আছে, আর্কিয়ান ও ধারওয়ার শিলার ক্ষয় অবক্ষেপ থেকে এই শিলার সৃষ্টি, অর্থাৎ আর্কিয়ান কিছু কিছু ক্ষয় হলো, আবার ধারওয়ার যেটা আর্কিয়ানটা ক্ষয় হয়ে তৈরি হয়েছিল সেটাও পরবর্তীকালে ক্ষয় হলো, ক্ষয় হয়ে কিন্তু এটা তৈরি হয়েছে, এবং কোনো জায়গায় জমাটবদ্ধ হয়ে স্তরে স্তরে তৈরি হয়েছে। সুতরাং এটা মূলত পাললিক শিলা, অর্থাৎ পুরানা রক সিস্টেম বা কুডাপ্পা রক সিস্টেম আর বিন্ধিয়ান রক সিস্টেম বেসিক্যালি একটা পাললিক শিলা, স্তরে স্তরে জমাটবদ্ধ হয়ে তৈরি হয়েছে। তো কুডাপ্পা রক সিস্টেম অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা জেলা থেকে নামকরণ হয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা জেলা, কারণ কুডাপ্পা জেলাতেই প্রথম পাওয়া গেছে বা বেশি পাওয়া যায়। এর প্রধান যদি আমরা দেখি তো কুডাপ্পা কুর্নুল জেলা অন্ধ্রপ্রদেশের, ছত্তিশগড়ের কিছু অঞ্চলে পাওয়া যায়, রাজস্থানের কিছু অঞ্চলে পাওয়া যায়, রাজস্থান দিল্লি অঞ্চলটা অর্থাৎ আরাবলি রিজিয়নের অঞ্চলটা, আর হিমালয় পার্বত্য অঞ্চলেরও কিছু কিছু জায়গায় এটা কিন্তু দেখা যায়। এর প্রধান পাথরগুলো হচ্ছে বেলে পাথর, চুনা পাথর, মার্বেল এই সমস্তগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে বিন্ধিয়ান রক সিস্টেম। তো বিন্ধিয়ান রক সিস্টেম থেকে একটা কোশ্চিন আসে পরীক্ষায়, যে গৃহ নির্মাণের শিলা এখনো ওই বিন্ধিয়ানের আশেপাশের জায়গাগুলো, যেগুলো দিল্লির আশেপাশে এই সমস্ত জায়গাগুলো কিন্তু এই জায়গার শিলাগুলো নিয়ে গিয়ে বাড়ি তৈরি করে, ঠিক আছে। বেলে পাথর, চুনা পাথর এখানে পাওয়া যায়, লাল কেল্লা, জামা মসজিদ এরকম বিখ্যাত কয়েকটা, ঠিক আছে, মানে কিছু বিখ্যাত কয়েকটা প্লেস আর কি, এগুলো দ্বারাই কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। এখানে ধাতব খনিজ পাওয়া যায় না, ধাতব খনিজ কিন্তু এখানে পাওয়া যায় না, কারণ বেসিক্যালি এটা একটা শিলা পাওয়া যায় আর কি, তো যেটা হচ্ছে কি বলে যে পাললিক শিলা, এখানে ধাতব খনিজ পাওয়া যায় না। বিখ্যাত পান্না ও গোলকুন্ডা হীরার খনি। তো মনে রাখতে হবে হীরা কিন্তু অধাতব খনি, ধাতব খনি নয়, ঠিক আছে। তো হীরা এই যে ভারতবর্ষের পান্না আর গোলকুন্ডা যেটা মধ্যপ্রদেশে অ্যাকচুয়ালি আছে, তো সেইটা কিন্তু এই অঞ্চলেরই সময় তৈরি হয়েছে এরকম বলা যায়। তো এটা হচ্ছে লাল কেল্লা বা রেড ফোর্ট যেটাকে বলে, আর এই রেড ফোর্ট কিন্তু এই শিলা থেকেই তৈরি হয়েছে, এই জন্য এর কালারটা লাল হয়ে গেছে। তো এটা মনে রাখতে হবে যে পরীক্ষা দিতে পারে যে লাল কেল্লা বা জামা মসজিদ কোথাকার শিলা দ্বারা বা কোন সময়ের শিলার দ্বারা তৈরি করা হয়েছে, থেকে তৈরি করা হয়েছে, তাহলে সেটা হচ্ছে বিন্ধিয়ান রক সিস্টেমের বেলে পাথর, চুনা পাথর এগুলো ব্যবহার করে কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কুডাপ্পা রক সিস্টেম।
উপরেরটা এটা হচ্ছে ভিন্ধিয়ান। ব্যাস গেল এটা, তাহলে দুটো পার্ট হয়ে গেল আমাদের। তাহলে আমরা এটাতে কি বললাম, পুরানা রক সিস্টেম, যে পুরানা রক সিস্টেম বেসিক্যালি তৈরি হয়েছিল ওই আর্কিয়ান আর ধারোয়ার রক সিস্টেম ক্ষয়প্রাপ্ত হয়ে জমাটবদ্ধ হয়ে তৈরি হয়েছে, অর্থাৎ বেসিক্যালি এগুলো একটা পাললিক শিলা। এবং কুডাপ্পা রক সিস্টেম বলতে অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা থেকে নামকরণ হয়েছে। কুডাপ্পা ছাড়াও রাজস্থান, দিল্লি এই সমস্ত অঞ্চলে ওটা দেখা যায়। আর বিন্ধিয়ান বলতে মেইনলি বিন্ধ্য পর্বতের আশেপাশের অঞ্চলটা, অর্থাৎ মধ্যপ্রদেশের ওই জায়গাগুলোতে তৈরি হয়েছে। এইখানকার এখানকার মানে বেলে পাথরগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হতো, ইভেন এখনো ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন লালকেল্লা, জামা মসজিদ, এগুলো কিন্তু এখানকার শিলা দিয়েই তৈরি হয়েছে। তো এটা একটা মনে রাখতে হবে। তো এটার ডায়াগ্রামটা তো আমি আগেই দেখালাম, যে এটা হচ্ছে কুডাপ্পা আর এটা হচ্ছে বিন্ধিয়ান রক সিস্টেম। ঠিক আছে, এটা মাইন্ড ম্যাপ বানাতে হবে যে কোনটা কোথায় পড়ছি না পড়ছি, তাহলে কিন্তু সিম্পল লাগবে। এবার আরেকটা আছে দ্রাবিড়িয়ান রক সিস্টেম। তো দ্রাবিড়িয়ান রক সিস্টেম কিন্তু কয়লাবাহী শিলা। ঠিক আছে, এটা দ্রাবিড়িয়ান রক সিস্টেম, ঠিক আছে। তো দ্রাবিড়িয়ান রক সিস্টেম মেনলি কয়লাবাহী শিলা, অর্থাৎ এই শিলা থেকে কিন্তু কয়লা পাওয়া যেত যায় এরকম। তো জীবাশ্ম প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে। হ্যাঁ, এটাও কিন্তু একটা পাললিক শিলা, বোঝা যাচ্ছে কয়লা পাওয়া যায় মানে তো পাললিক শিলা। ঠিক আছে, তো এটা এক্সট্রা পেনিনসুলার অঞ্চলে, অর্থাৎ এই সমস্ত জায়গায় কিন্তু লক্ষ্য করা যায় কিছু কিছু উপত্যকা, যেমন কুল্লু উপত্যকা, লাহুল উপত্যকা, কাশ্মীর উপত্যকা, লিডার উপত্যকা, এগুলোতে। যদিও সেখানে কোনো খনি নেই, কারণ ওই জায়গায় খনন করা কিন্তু অতটা সম্ভব নয়, পরিবেশটা আলাদা রকম, একটু বুঝতে হবে এটা। এছাড়া মধ্যপ্রদেশের একটা জেলায় কিন্তু এখানে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে উমারিয়া জেলা। ঠিক আছে, উমারিয়া জেলাতেও কিন্তু এই দ্রাবিড়িয়ান রক সিস্টেমের কিছু শিলা পাওয়া যায়। তো এটুকু মনে রাখতে হবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় আগেরগুলোর মতো। খালি মনে রাখতে হবে দ্রাবিড়িয়ান রক সিস্টেম, নামটা দ্রাবিড়িয়ান হলেও বেশিরভাগ কয়লাগুলো কিন্তু এক্সট্রা পেনিনসুলার অঞ্চলেই, অর্থাৎ এক্সট্রা পেনিনসুলার হিমালয়ান রিজিয়নে কিন্তু পাওয়া যায়। তারপরে আছে চতুর্থ বা লাস্ট যেটা, যেটা হচ্ছে আরিয়ান রক সিস্টেম। এটা কিন্তু হচ্ছে সব থেকে রিসেন্ট রক, যতগুলো রক সিস্টেম পড়লাম এটা হচ্ছে সব থেকে রিসেন্ট রক। ওই জন্য লেখা আছে সবচেয়ে সাম্প্রতিক। আপার কার্বনিফেরাসের যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এখনো কিন্তু এর গঠন চলছে। এখন যে শিলাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই অঞ্চলের, এই সিস্টেমের মধ্যে আমরা ধরতে পারি। এর চারটা ভাগ রয়েছে, একটা হচ্ছে গন্ডোয়ানা সিস্টেম, একটা হচ্ছে ডেকান ট্রাপ, টার্সিয়ারি সিস্টেম, কোয়াটারনারি সিস্টেম। তো গন্ডোয়ানা মেইনলি যদি আমরা দেখি, এই অঞ্চলটাকে গন্ডোয়ানা জোন বলা হয়। ঠিক আছে, এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা। তো গন্ড, আমরা জানি ভারতবর্ষের একটা উপজাতি গন্ড, এই গন্ড থেকেই কিন্তু গন্ডোয়ানা নামটা এসেছে। এই গন্ড উপজাতি সব থেকে পাওয়া যায় এমপিতে, এবং গোটা ভারতবর্ষের মধ্যে আমরা যদি উপজাতিগুলো ধরি, তাহলে সব থেকে বেশি উপজাতি কিন্তু এই জাতিরই রয়েছে, গন্ড উপজাতি। দেশের 95% কয়লা এই যুগেই সঞ্চিত হয়েছে। আগেরটা থেকেও কয়লা পাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে 95% কয়লা যদি আমরা ধরি, এই অঞ্চলের মধ্যে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, নদী উপত্যকার অববাহিকায় কিন্তু এই অঞ্চলগুলোর মানে সিস্টেমটা বেশি লক্ষ্য করা যায়, যেমন দামোদর, মহানদী, গোদাবরী, এগুলো। এই শিলা দেখা যায় পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, ঝাড়খণ্ড, ঝরিয়া সহ ভারতের প্রধান প্রধান কয়লা খনি যেগুলো আছে সবগুলো কিন্তু এই সময়ের শিলা, মানে এই সময় ওখানকার যে কয়লাগুলো আছে সেটা কিন্তু এই সময় তৈরি হয়েছিল, কয়লার লেয়ারগুলো। তারপর আছে ডেকান ট্রাপ। তো ডেকান ট্রাপ মানে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, এর আগেও আমি বলেছিলাম, এই যে অঞ্চলটা, এটা কিন্তু তারপরে তৈরি হয়েছে। ঠিক আছে, ক্রিটিসিয়াস যুগে। এখানে উর্বর কৃষ্ণ মৃত্তিকা, যেটা রেগুর নামে পরিচিত, অর্থাৎ রেগুর বা কালো মৃত্তিকা, যেটা তুলো চাষের জন্য খুব ভালো। ঠিক আছে, এটুকু মনে রাখলেই হবে যথেষ্ট এটা। তারপরে আছে টার্সিয়ারি সিস্টেম। তো টার্সিয়ারি সিস্টেমে কোন কোনগুলো গঠিত হয়েছিল, এক তো হিমালয় পর্বতের উত্থান ঘটে। ঠিক আছে, হিমালয় পর্বতের এই জায়গাগুলো তখন উত্থান ঘটে। তারপরে হচ্ছে আসাম, গুজরাট, মুম্বাই, বোম্বে হাই, যেটা সেই অঞ্চলগুলো তৈরি হয়। এই যে গুজরাটের যে কচ্ছ টচ্ছগুলো আছে, কচ্ছের রন্টন, সেগুলো কিন্তু এই সময়ে গঠিত হয়েছিল। ঠিক আছে, এবং লাস্ট একটা আছে কোয়াটারনারি। তো কোয়াটারনারি মানে হচ্ছে সব থেকে নবীন যে শিলাটা, অর্থাৎ আমাদের এই যে সমভূমি অঞ্চলটা, গাঙ্গীয় সমভূমি, তার পাশাপাশি এই যে উপকূলীয় সমভূমি, সেই সমভূমিটাও কিন্তু এই অঞ্চলে এই সময়েই তৈরি হয়। ঠিক আছে, যেটা মনে রাখতে হবে, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এগুলো প্লাস উপকূলীয় সমভূমি, এই অঞ্চলটা কিন্তু কোয়াটারনারি পিরিয়ডে তৈরি হয়েছে। এই ছিল আজকের এটার টপিক। আর একটা টপিক পড়াবো, তার আগে একটু বলে দিন যে এই যে জিওলজিক্যাল স্ট্রাকচারটা অনেকের কঠিন লাগবে, ইভেন আমারও এটা একটু কঠিন লাগে। ঠিক আছে, কঠিন লাগলে কিছু করার নাই, পড়তেই হবে। বারবার পড়লে এখান থেকে সেরকম কোশ্চিনও আসে না, কিন্তু আমি বললাম যে কোনো চ্যাপ্টার আমি বাদ দিব না, কোনো টপিক যাতে বাদ না পড়ে। ঠিক আছে, যেহেতু অনেক সময় আছে। এবার আমরা আরেকটা টপিক পড়বো, যেটার নাম হচ্ছে মেজর হিল স্টেশন ইন ইন্ডিয়া।
ঠিক আছে, এখান থেকে এসএলএসটি তে তো সেরকম আজ পর্যন্ত কোশ্চেন আসতো না, ইভেন নেট পরীক্ষাও এখান থেকে কোশ্চেন আসে না, কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন আসে। তো আগে বুঝতে হবে আমাদের হিল স্টেশন মানে কি। তো হিল স্টেশন মানে হচ্ছে যে কোনো একটা পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার মধ্যে কয়েকটা জনবসতি গড়ে উঠবে, এরকম কয়েকটা জনবসতি থাকবে, বা খুব ওখানে পর্যটন শিল্প গড়ে উঠবে, এরকম। কি লেখা আছে, পাহাড়ি পাহাড়ি বা উচ্চভূমি অঞ্চলে অবস্থিত শীতল ও মনোরম জলবায়ুযুক্ত পর্যটন কেন্দ্রকে হিল স্টেশন বলা হয়। বোঝা গেল? যেমন সিমলা, মানালি, কুল্লু, এই সমস্ত জায়গাগুলোই কিন্তু বলা হয় হিল স্টেশন। তো হিল স্টেশন মানে যে জায়গায় মাউন্টেন রয়েছে বা হিল এরিয়া রয়েছে, সেখানে সেই রাজ্যে কিন্তু এই হিল স্টেশনগুলো রয়েছে। তো এখান থেকে কোশ্চিন কিরকম আসে, এখান থেকে কোশ্চিন ডিরেক্ট আসলে এরকম আসবে যে সিমলা কোন রাজ্যের অন্তর্গত, দিয়ে দিল এরকম। তো সিমলা দিবে না, হয়তো সিমলা নামটা অনেকের শোনা, তো এমন কিছু কিছু নাম আছে যারা হয়তো শুনেনি আগে, সেই নামগুলো দিতে পারে, ওই জন্য কিন্তু এটা পড়তে হবে। তার পাশাপাশি কিছু কিছু হিল স্টেশন আছে যেটা কিন্তু বিশেষ কারণে বিখ্যাত, ঠিক আছে, যেটা কিন্তু বিশেষ কারণে বিখ্যাত, সেই বিশেষ কারণটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটু দাঁড়াও। তো প্রথমে আমরা জম্মু কাশ্মীর দিয়ে শুরু করব। তো জম্মু কাশ্মীরে কি কি হিল স্টেশন আছে, শ্রীনগর আছে, নাম শুনে বোঝা যাচ্ছে, জানি শ্রীনগরের পাশে ডাল লেক আছে, সামার ক্যাপিটাল এটা। এখন এটা আছে কিনা আমি তো ঠিক বলতে পারছি না, এখন কি আছে শ্রীনগর আর ইয়ে জম্মু। অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরের দুটা রাজধানী, জম্মু হচ্ছে শীতকালীন রাজধানী, আর গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর। শ্রীনগরটা একটু উপরের দিকে, শীতকালে সেই সেই জায়গা অনেক ঠান্ডা থাকে, ওই জন্য কিন্তু রাজধানীটা নিচের দিকে চলে আসে। তো ওটাই লেখা আছে সামার ক্যাপিটাল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা কিন্তু শ্রীনগর। আর এর পাশে রয়েছে ডাল লেক, এগুলো একটু মনে রাখতে হবে। গুলমার্গ, গুলমার্গ হচ্ছে একটা রয়েছে গুলমার্গ হিল স্টেশন। পেহেলগাম রয়েছে, পেহেলগাম লিডার ভ্যালির কাছে অবস্থান করছে। আর বেস ক্যাম্প অফ অমরনাথ যাত্রা, আমি বলেছিলাম যে অমরনাথ যাত্রা যেতে গেলে কিন্তু এই পেহেলগামেই সবাই একটু রেস্ট নেয়, তারপরে কিন্তু যায়। সোনমার্গ আছে, মিডো অফ গোল্ড বলা হয় যেটাকে, মিডো মানে ভূমি আর কি, এরকম সোনার ভূমি বলা হয় আর কি। গেটওয়ে অফ জজিলা, জজিলা পাস যাওয়ার একটা রাস্তা, ঠিক আছে। প্যাম্পোর্টটা খুব ইম্পর্টেন্ট, পাম্পোর্ট না প্যাম্পোর্ট হবে, যেটা কিন্তু স্যাফরন কাল্টিভেশনের জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন খুব আসে, এই নামটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। পরীক্ষা দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোন জায়গাটা স্যাফরন বা কেশর চাষের জন্য বিখ্যাত, তাহলে কিন্তু এই জায়গাটাই হবে। তো এগুলো আমি একবার ম্যাপে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এই সমস্ত জায়গায় জম্মু আছে, শ্রীনগরটা একটু উপরের দিকে হবে, ঠিক আছে, শ্রীনগরটা এইদিকে হবে আর কি, এখানে আছে কিনা যায় না। এই যে শ্রীনগর, তো শ্রীনগরটা এই সমস্ত জায়গায়, প্যাম্পোর্টটা এই দিকে আছে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় প্যাম্পোর্ট আছে কাশ্মীর ভ্যালির মধ্যে। আর পেহেলগাম, এটা পেহেলগামের পর অমরনাথ, এই দিক দিয়ে যদি কেউ যায় তো পেহেলগাম যাবে, পেহেলগামে রেস্ট নিয়ে তারপরে কিন্তু অমরনাথ যাবে। সোনমার্গ, এটা মানে কাশ্মীরে গেলে আমরা জম্মু হয়ে প্রথমে শ্রীনগর গেলাম, শ্রীনগরে গিয়ে একটা রাস্তার দিকে চলে যায় যেটা হচ্ছে গুলমার্গ। গুলমার্গ অন্যদিকে রুট, সবাই ভাবে গুলমার্গ আর সোনমার্গ কাছাকাছি, কিন্তু সেটা না, সোনমার্গ হচ্ছে এদিকে। সোনমার্গ দিয়ে আমরা কিন্তু জজিলা হয়ে লাদাখে চলে যাই, ঠিক আছে, সোনমার্গ হয়ে জজিলা হয়ে লাদাখে চলে যাই, এরকম। তো এই কয়েকটা জায়গা আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, অনেক নামগুলো মনে রাখলেই হবে জাস্ট। লাদাখের দুটা হিল স্টেশন আছে, একটা হচ্ছে লে, একটা হচ্ছে কার্গিল, ঠিক আছে। তো লে, কার্গিল, দ্রাস, দ্রাসটা অনেক সময় দেয়। তো এই যে যখন আমরা চলে গেলাম এরকম করে, এদিকে চলে গেলাম সোনমার্গ হয়ে, সোনমার্গের পর এখানে একটা জজিলা আছে, জজিলা পার হলেই প্রথমে আমরা পারবো দ্রাস, দ্রাসের পর তারপরে পারবো কার্গিল, কার্গিলের পর এইদিকে আছে লে, ঠিক আছে। এখানে যেমন জজিলা পাস আছে, তো এখানে হচ্ছে কার্গিল থেকে লেতে যাওয়ার পথে একটা পাস আছে যার নাম হচ্ছে ফটুলা, কালকে আমি পড়িয়েছিলাম। তো এই যে ম্যাপের মধ্যেও কিন্তু দেওয়া আছে দ্রাস, এই যে দ্রাস, দ্রাসের পর কিন্তু কার্গিল, কার্গিলের পর কিন্তু লে। তো এর মাঝখানে একটা পাস রয়েছে, বলেছিলাম আমি যে পাসটার নাম হচ্ছে ফটুলা, ঠিক ওরকম দ্রাস। আর এদিকে হচ্ছে সোনমার্গ, এই সমস্ত জায়গার মধ্যেও একটা পাস রয়েছে, যে পাসটার নাম কিন্তু হচ্ছে জজিলা, জজিলা পাস। এই দুটা জিনিস কিন্তু এখানে মনে রাখতে হবে। আর এই সমস্ত জায়গায় হেমিস আছে, হেমিস ন্যাশনাল পার্ক, যাই হোক ওটা নাই এখানে। এবার চলে আসবো আমরা হিমাচল প্রদেশে। তো হিমাচল প্রদেশে কি কি হিল স্টেশন আছে নামগুলো জাস্ট মনে রাখলেই হবে। এক আছে সিমলা, মানালি, কুল্লু, কুল্লুটাকে বলে ভ্যালি অফ গডস, অর্থাৎ দেবতার উপত্যকা, এরকম ভগবানের উপত্যকা। ডালহৌসি, ধরমশালা, ঠিক আছে, এর মধ্যে কিন্তু রেসিডেন্স অফ দালাই লামা, দলাই লামা আর কি, ঠিক আছে, বুদ্ধিস্টদের দলাই লামা, তার কিন্তু এখানে, তিনি কিন্তু এখানে থাকতেন বা তার এখানে জন্ম, এরকম বলা যায়, জন্মই মনে হয় সম্ভবত।
ম্যাগলেটগঞ্জ আছে বলে একটা জায়গা আছে, ঠিক আছে। তারপরে আছে কসৌলি, কুফরি বলে একটা আছে, চেইল বা চাইল, জানি না এগুলা কি উচ্চারণ হবে, এটা আছে যেখানে যেখানে পৃথিবীর সব থেকে উচ্চতম ক্রিকেট স্টেডিয়াম আছে, ঠিক আছে, এরকম। এটা হলো অ্যাকচুয়ালি কুল্লু, আর এটা হচ্ছে যে পৃথিবীর উচ্চতম ক্রিকেট স্টেডিয়াম, এটা কিন্তু রয়েছে কি বলে হিমাচল প্রদেশের মধ্যে, ঠিক আছে। ম্যাপের মধ্যে যদি দেখার চেষ্টা করি তাহলে কোথায় কি আছে, এই যে এই জায়গাটায় আছে, ঠিক আছে। তারপরে মানালি, এটা কুল্লু একটু নিচের দিকে থাকবে। কুল্লু মানালি থেকে এদিকে যেতে এখানে একটা পাস আছে, পাসটার নাম কারো মনে আছে? কি পাস ছিল কুল্লু মানালি থেকে লাহুল স্পিতির দিকে যেতে? রোটাং পাস, লেখাও আছে। হুম। আর এই মানালি এই কি বলে যে লাহুল স্পিতি থেকে ওদিকে ইয়ের দিকে যেতে, লের দিকে যেতে আর একটা পাস রয়েছে, সেই পাসটার নাম কি? সেই পাসটার নাম কি আমারও মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক। এবার আছে উত্তরাখণ্ড, তো উত্তরাখণ্ডের নৈনিতাল, মুসৌরি, মুসৌরিকে কুইন অফ হিল বলা হয়, অর্থাৎ হিলের রানী, রানীক্ষেত বলে একটা জায়গা আছে, আলমোড়া বলে একটা জায়গা আছে, আউলি বলে একটা আছে জায়গা, ঠিক আছে। এই কয়েকটা জায়গা এখানকার ইম্পর্টেন্ট আছে। এখানে ম্যাপে দেখানো আছে, হরিদ্বারও আছে, নৈনিতাল, এই সমস্ত জায়গা আছে, আলমোড়া এই জায়গায় আছে, চামোলি আছে, ঠিক আছে, কয়েকটা দিয়েছি আর কি। এটা হচ্ছে এটা হচ্ছে মুসৌরি, ঠিক আছে, এটা হচ্ছে মুসৌরি। এরপর আছে সিকিম, তো সিকিমের বেশ কয়েকটা জায়গা আছে, যেমন গ্যাংটক, পেলিং, লাচুং, লাচেন, এগুলো জায়গা আমি খুব ভালো করে চিনি। সিকিমের অ্যাকচুয়ালি 4টা জেলা আছে, এর আগের দিনও বলছিলাম। এটা হচ্ছে নর্থ সিকিম, এটা হচ্ছে ওয়েস্ট সিকিম, এটা হচ্ছে সাউথ সিকিম, এটা হচ্ছে ইস্ট সিকিম। ইস্ট সিকিমের মধ্যে যদি আমরা যাই তাহলে এদিকে পাবো নাথুলা, জেলেপলা, এই সমস্ত পাসগুলো, প্লাস এদিকে পাবো ছাঙ্গু লেক, বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির আর কি, এই সমস্ত জায়গাগুলো পাবো। ওয়েস্ট সিকিমের দিকে যদি আমরা যাই তাহলে পাবো পেলিং, পেলিং পাবো, পাবো হচ্ছে রা বাংলা, আমরা গেছিলাম 1 জানুয়ারিতে বাইক নিয়ে সবাই, এগুলা জায়গায় কয়েকটা ছবি অ্যাডও করেছি আমি দেখানোর জন্য, পিকচার আর কি। তো পেলিং হচ্ছে ওয়েস্ট সিকিমে আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো পাওয়া যায়। অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘাটা এই ওয়েস্ট সিকিমের মধ্যেই অবস্থিত। যারাই পাহাড়ে যায় নর্থ বেঙ্গলে সবাই বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা, তো কাঞ্চনজঙ্ঘা যদি আসল দেখতে চায় তাহলে তাকে ওয়েস্ট সিকিমে যেতে হবে, পেলিং এ যেতে হবে। লাচুং, লাচেন, এই দুটো অ্যাকচুয়ালি নর্থ সিকিমে অবস্থিত। দুটা জায়গা এরকম করে ভাগ হয়ে যায়, একদিকে লাচুং আছে, একদিকে লাচেন আছে, ঠিক আছে। তো নর্থ সিকিমের দুটা জায়গা হচ্ছে লাচুং আর লাচেন, ছোট্ট একটা গ্রামের মতো, লাচুংও একটা গ্রাম, লাচেনও একটা গ্রাম, যেটা কিন্তু ইয়াংথাং ভ্যালি, লাচুংটা ইয়াংথাং ভ্যালিতে অবস্থিত। আর এটা হচ্ছে লাচেনটা হচ্ছে গেটওয়ে অফ গুরুদংমার লেক, কেউ যদি গুরুদংমার লেকের দিকে যায় তাহলে তাকে কিন্তু এদিক দিয়ে যেতে হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পেলিং থেকে ভিউ, কত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পেলিং এর হোটেল থেকে এরকম ভিউ লাগে, এটা রোদের ফলে এরকম লাগছে, কিন্তু এটা কিন্তু বরফ সব, হ্যাঁ, রোদের ফলে এরকম কালার হয়ে গেছে, সোনালী কালার। এই যে আমরা গেছিলাম পেলিং এর একটা বিখ্যাত কাচের ব্রিজ আছে, গ্লাস ব্রিজ, এই যে এটা, এই যে এখানে কিছুক্ষণ আগে দেখা গেছিল, যখন আমরা ফটো তুলতে ধরলাম তখন আবার হারায় গেল কাঞ্চনজঙ্ঘাটা। নেক্সট আছে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং, লাভা, এগুলো তো আশা করি ওয়েস্ট বেঙ্গল থেকে দিবে না কোনোদিন পরীক্ষায়, দিলেই হয়তো এরকম দিবে যে কোন অঞ্চলটা অর্কিড অফ নার্সারিজ নামে পরিচিত, কোন অঞ্চলটাকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কার্শিয়াংকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়। আর লাভার পাশে রয়েছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। লাভা থেকে আমি বলেছিলাম, লাভা থেকে কোলাখাম যেতে, কোলাখাম যেতে যে রাস্তাটা আছে, তাই সেই রাস্তাটার মধ্যে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কটা রয়েছে, ঠিক আছে। আর দার্জিলিং এর এখানে লেখা আছে যে দার্জিলিং এর টি গার্ডেনটা আর হচ্ছে টয় ট্রেনটা, কিন্তু টয় ট্রেনটা তো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা, ঠিক আছে। তো টয় ট্রেনটা খুব বিখ্যাত, এই যে টয় ট্রেন মানে ছোট ট্রেন আর কি, এটা একটু। আর এটা হচ্ছে হোয়াইট অর্কিড, যেটা কিন্তু কোথায় পাওয়া যায়, যেটা পাওয়া যায় কার্সিয়াং এর মধ্যে। তো এটা মনে রাখতে হবে যে কার্সিয়াং এর মধ্যে হোয়াইট অর্কিড বেশি পাওয়া যায়। এই যে আমরা গেছিলাম কার্সিয়াংয়েও 2023 সালে সম্ভবত, কার্সিয়াং এর ছবি। কালিম্পংও গেছিলাম, কালিম্পংও আছে, কালিম্পং তার আগে গেছিলাম, তুষার আগে ছিল। তুষার কোথায়? তুষার, এই যে তুষার। আর কি আছে, হবিপুর কোথায়, যাই হোক, ফটোগুলো একটা অ্যাড করে দিলে ভালো লাগে আর কি, হ্যাঁ।
নেক্সট আছে অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশের তাওয়াং ভ্যালি, আমি বলেছিলাম অরুণাচল প্রদেশ যে স্টেটটা আছে তার এই সমস্ত জায়গায় তাওয়াং ভ্যালি রয়েছে। এখানে কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় মনেস্ট্রি রয়েছে, অর্থাৎ বুদ্ধিস্টরা যেখানে আমাদের যেমন মন্দির, তো বুদ্ধিস্টের মনেস্ট্রি, তো সেই মনেস্ট্রিটা সব থেকে বড় এখানকার। জিরো একটা জায়গা রয়েছে, জিরো ভ্যালি বলা হয়, যেখানে কিন্তু আপাতানি উপজাতিটা পাওয়া যায়, ট্রাইবটা। যেমন গন্ড একটা ট্রাইব, সেম সেম ওরকম আপাতানি একটা ট্রাইব। এরা নাকের মধ্যে, মহিলারা নাকের মধ্যে কেমন যেন পড়ে, দুইটা নাকের দিকে দুটা, মানে ফটোটা অ্যাড করলে ভালো হতো, দেখাতো যেত। বোমডিলা বলে একটা আছে, তো এই নামগুলো হয়তো সবার শোনা। মেঘালয়ের মধ্যে যেমন শিলং আছে, চেরাপুঞ্জি আছে, মেঘালয়টা খুব ইম্পর্টেন্ট এগুলো। শিলংকে স্কটল্যান্ড অফ অফ দ্য ইস্ট বলা হয়, অর্থাৎ পূর্বের স্কটল্যান্ড বলা হয় শিলংকে। চেরাপুঞ্জি হচ্ছে লিভিং লিভিং রুট ব্রিজ আছে, হেভি রেইনফল হয়, এটা তো আমরা জানি সবাই। এই যে লিভিং রুট ব্রিজ মানে এরকম যে একটা নদী আছে নিচের দিকে, আর নদীর উপরে কিন্তু কোনো ব্রিজ দেওয়া নেই। এটা কিন্তু কি, এটা হচ্ছে গাছের শেকড় গুলো মিলে এরকম ব্রিজ তৈরি করেছে। আর গাছটা কিন্তু এখনো বেঁচে আছে, জীবন্ত গাছ। তো এটা দেখার জন্য অনেকে যায় এখানে, আমি কোনোদিন যাইনি। একটা নদী আছে ডাউকি রিভার, নদীটাকে, এই নৌকাটাকে দেখে কি মনে হচ্ছে, মনে হচ্ছে জলটার অনেক উপরে এমনি আছে, ঠিক আছে, কিন্তু ওটা না, এটা কিন্তু জলের উপরে ভেসে আসে। এই জলটা এত পরিষ্কার যে মাঝের অঞ্চলটা আমরা দেখতেই পাই না, একদম ডিরেক্ট নিচের অংশটা দেখতে পাই। তো ডাউকি রিভারে খুব বিখ্যাত এখানকার। আর এরকম আছে সেভেন সিস্টার ফলস, সেভেন সিস্টার্স ফল, অর্থাৎ 7টা ওয়াটারফল একসঙ্গে আছে, যেটা কিন্তু মেঘালয় রাজ্যের মধ্যে অবস্থান করছে। নেক্সট আছে তামিলনাড়ু। তো তামিলনাড়ুর ওটি খুব ইম্পর্টেন্ট, কারণ কুইন অফ নীলগিরি বলা হয়, কুইন অফ হিল এটা কিন্তু নয়, এটা এটা কুইন অফ নীলগিরি, যেটা ওটি। কোদাই কালান আছে, যেটাকে বলা হয় প্রিন্সেস অফ হিল স্টেশন, সবগুলো হিল স্টেশনের প্রিন্সেস বলা হয়, ঠিক আছে, এই দুটাই ইম্পর্টেন্ট এখানকার। কেরালার মধ্যে মুন্নারটা খুব ইম্পর্টেন্ট, মুন্নারে টি গার্ডেনের জন্য খুব বিখ্যাত, মুন্নারের চায়ের বাগানগুলো দেখতে খুব সুন্দর, ঠিক আছে। কর্ণাটকের মধ্যে যেমন আছে চিকমাগালুর, এটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু কফি চাষের জন্ম হয় ভারতবর্ষে। চিকমাগালুরে মানে কফি চাষের গবেষণাগার কেন্দ্রও রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ওটি। আর এটা হচ্ছে আমাদের ওই যে কেরালার মুন্নার, কেরালায় না, হ্যাঁ মুন্নার, কেরালাই তো। এটা হচ্ছে মুন্নার। এই জায়গাগুলো খুব সুন্দর। দক্ষিণ ভারতে কিছু কিছু জায়গা আছে ওয়েস্টার্ন ঘাটের মধ্যে, যেগুলো খুব সুন্দর। মহারাষ্ট্রে একটা জায়গা আছে এরকম, মহারাষ্ট্রের মধ্যে লোনাভালা, এটা পরীক্ষা দেয় অনেক সময়, খুব সুন্দর জায়গা, ঠিক আছে। লোনাভালার, এই যে লোনাভালার, ভালো হয়নি ডায়াগ্রাম, যাই হোক। রাজস্থানে একটা আছে মাউন্ট আবু, এখান থেকে একটা কোশ্চিন আসে যে রাজস্থানের একমাত্র হিল স্টেশনটার নাম কি। তো রাজস্থানে একটাই হিল স্টেশন রয়েছে যার নাম হচ্ছে মাউন্ট আবু, ঠিক আছে। আবার অনেক সময় বলে যে ভারতের একমাত্র হিল স্টেশন যেটা খরা অঞ্চলে অবস্থিত, তো সেটাও কিন্তু অ্যান্সার মাউন্ট আবু হবে। যদিও মাউন্ট আবুটা কিন্তু খরা অঞ্চলের মধ্যে পড়ে না, মাউন্ট আবু থেকে অনেক দূরে থর মরুভূমি আছে আমাদের, কিন্তু তার পাশের অঞ্চলটাও তো মানে প্রায় মরুভূমি, মরু অঞ্চলের মধ্যে পড়ে। তো এটাই দেখি অ্যান্সার নেই। তো এটা মনে রাখতে হবে যে যদি বলে ভারতের একমাত্র হিল স্টেশন যেটা খরা প্রবণ এলাকায় অবস্থান করছে, তাহলে তার অ্যান্সার হবে কিন্তু মাউন্ট আবু, ঠিক আছে। এবার যেগুলো ইম্পর্টেন্ট কিছু কিছু আছে, যেমন কুইন অফ হিল কাকে বলে, কুইন অফ নীলগিরি ওটি মুসৌরি উপরেরটা, প্রিন্সেস অফ হিল স্টেশন কোদাই কানাল যেটা তামিলনাড়ুতে রয়েছে, স্কটল্যান্ড অফ ইস্ট শিলংকে বলা হয়। তো এগুলো লাস্টে আমি অ্যাড করে দিয়েছি এরকম, এগুলো আগেও আছে, পরে আবার আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে হয়ে যাচ্ছে আজকের টপিকটা কমপ্লিট। এবার হচ্ছে ওই যে যেগুলো এখানে আছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, ওগুলো এই ম্যাপের মধ্যে দেখানো আছে, যেমন কুল্লু, কুল্লু দেখানো আছে যেমন, ঠিক আছে। আরো কয়েকটা দেখানো আছে হয়তো, তাওয়াং ভ্যালি এখানে আছে, এই যে সব থেকে বড় মনেস্ট্রি আছে, ওটিটা আছে কুইন অফ নীলগিরি। যাই হোক ম্যাপটা দেখে সবাই পড়লে ভালো, ওই জন্য দিয়েছি। তো আজকে হচ্ছে এখান থেকেই